আজকে তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেটা কোনো বানানো কাহিনী নয়, বহু বছর আগে ঘটে যাওয়া এক সত্য ঘটনার উপর ভিত্তি করে এই গল্পটা তৈরি। গল্পের কিছু নাম আর জায়গা বদলে দেওয়া হয়েছে, কিন্তু ঘটনাগুলোর অন্ধকার সত্যি আজও অনেকের শরীর ঠান্ডা করে দেয়। শুনো, সেদিন রাতটা ছিল ভীষণ অদ্ভুত। আকাশে মেঘ জমেছিল সকাল থেকেই। গ্রামের মানুষজন বিকেলের পর থেকেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছিল, কারণ ওই রাতটা ছিল এমন এক রাত যেদিন গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা লাল বাড়িটার সামনে কেউ যায় না। বহু বছর ধরে ওখানে কেউ থাকে না, তবু মাঝরাতে সেই বাড়ির ভেতর আলো জ্বলে ওঠে, কারো কান্নার শব্দ শোনা যায়, আর কখনো কখনো দেখা যায় জানলার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে। ফি ফি ফি। গ্রামের লোকেরা বাড়িটার নাম দিয়েছিল লাল বাড়ি, কারণ বাড়িটার দেওয়াল একসময় ছিল টকটকে লাল রঙের, কিন্তু এখন সেই রঙে মিশে আছে অন্ধকার, শ্যাওলা আর অদ্ভুত এক ভয়। আমি তখন কলকাতায় থাকতাম। নাম আমার অর্ণব। পেশায় আমি ভিডিও ডকুমেন্টারি বানাতাম। পুরনো জায়গা, রহস্যময় বাড়ি, লোককথা এসব নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতাম। একদিন হঠাৎ আমার ইনবক্সে একটা মেসেজ আসে। মেসেজটা পাঠিয়েছিল সৌরভ নামের এক ছেলে। দাদা, আপনি যদি সত্যি সাহসী হন তাহলে একবার নদিয়ার কুসুমপুর গ্রামে আসুন। এখানে একটা বাড়ি আছে যেটার রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। মেসেজটার সঙ্গে একটা ছবিও ছিল। রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা বিশাল লাল বাড়ি, আর দোতলার জানালায় দাঁড়িয়ে ছিল একটা মেয়ে। মুখটা অস্বাভাবিক সাদা, চোখ দুটো কালো, আর ঠোঁটে একটা হাসি। ছবিটা দেখেই আমার শরীরের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল। 2 দিন পর আমি পৌঁছে যাই কুসুমপুর গ্রামে। স্টেশন থেকে নামতেই বুঝতে পারলাম জায়গাটা অদ্ভুত নিরিবিলি। বিকেল হয়নি এখনো, তবুও চারপাশে কেমন একটা চাপা ভয় কাজ করছে। আমি একটা ভ্যান রিক্সা নিয়ে লাল বাড়ির কথা বলতেই চালকের মুখ শুকিয়ে গেল। ওই বাড়ি? সে ফিসফিস করে বলল। আমি মাথা নাড়েতেই লোকটা চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল, বাবু, সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ যায় না। শেষ পর্যন্ত সে আমাকে অনেকটা দূরে নামিয়ে দেয়। বাকি রাস্তা আমাকে হেঁটে যেতে হয়। রাস্তার দুপাশে বিশাল বটগাছ, বাতাসে ভেজা মাটির গন্ধ, কোথাও কোনো মানুষের শব্দ নেই। আর তারপর আমি প্রথমবার বাড়িটাকে দেখলাম। দূরে দাঁড়িয়ে আছে বিশাল একটা বাড়ি, দেওয়াল লাল, গেট ভাঙা, জানালাগুলো অন্ধকার ডার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাড়িটার দিকে তাকাতে মনে হচ্ছিল যেন কেউ ভেতর থেকে আমাকে দেখছে। ঠিক তখনই পিছন থেকে একটা গলা ভেসে এলো, অর্ণব দা। পেছনে তাকিয়ে দেখি রোগা পাতলা একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে নিজেকে সৌরভ বলে পরিচয় দিল। ও আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল। চা খেতে খেতে আমি ওকে বললাম, এবার পুরো গল্পটা বলো। সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। আজ থেকে প্রায় 30 বছর আগে ওই বাড়িতে থাকত রুদ্রনারায়ণ চৌধুরী নামে এক জমিদার। খুব নিষ্ঠুর মানুষ ছিল। গ্রামের লোকদের ওপর অত্যাচার করত, কিন্তু তার একটাই মেয়ে ছিল, নন্দিনী। সবাই বলতো মেয়েটা স্বাভাবিক নয়। আমি জিজ্ঞেস করলাম, কেন? সৌরভ নিচু গলায় বলল, সে মাঝরাতে একা একা কথা বলত, বাড়ির ছাদে দাঁড়িয়ে হাসত, আর বলতো বাড়ির ভেতরে কেউ আছে। আমি চুপ করে শুনছিলাম। সৌরভ আবার বলতে লাগল, একদিন বাড়ির কয়েকজন কাজের লোক নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির পেছনের কুয়েও থেকে তাদের লাশ পাওয়া যায়। তারপর এক রাতে পুরো বাড়ি থেকে চিৎকার শোনা যায়,
আমার বুকের ভেতর কেমন টনটন করছিল। সকালে গায়ের লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে বাড়ির সবাই মৃত। আর নন্দিনী, সৌরভের গলা কেঁপে উঠল। ওকে দোতলার ঘরে বসে পাওয়া যায়, সাদা পোশাক রক্তে ভেজা, কিন্তু শরীরে কোনো আঘাত ছিল না। ঘরের ভেতর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, তারপর? সৌরভ আমার চোখের দিকে তাকাল। তারপর নন্দিনীও মারা যায়। কিভাবে? ও নাকি নিজের ঘরের সিলিংয়ে ঝুলছিল। আমি কিছু বললাম না। সৌরভ আবার বলল, কিন্তু সমস্যা হলো, যেদিন ওকে কবর দেওয়া হয় সেদিন রাতেই আবার তাকে বাড়ির জানালায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। রাত 9টার দিকে আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের সব বাড়ির দরজা বন্ধ। আমি লাল বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। গেটটা আধো খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। আমি ক্যামেরা অন করলাম। বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি কুসুমপুর গ্রামের সেই বিখ্যাতিক লাল বাড়ির সামনে। কথা শেষ হওয়ার আগেই ভেতর থেকে বিকট শব্দ এলো, ধাম। মনে হলো কেউ দরজা বন্ধ করল। আমি চমকে উঠলাম, তবুও সাহস করে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই বুঝলাম বহু বছর কেউ এখানে আসেনি। মেঝেতে ধুলো, দেওয়ালে পুরনো ছবি, ভাঙা ঝাড়বাতি, আর চারদিকে এক অদ্ভুত গন্ধ। আমি ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করছিলাম। ঠিক তখনই ওপর থেকে কারো হাঁটার শব্দ এলো, থক থক থক। আমি টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে তাকালাম। কেউ নেই, কিন্তু শব্দটা থামল না। আমি ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলাম। দোতলায় পৌঁছে দেখি করিডোরের শেষ ঘরটার দরজা আধো খোলা। ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। আমি ধীরে ধীরে দরজাটা থাকলাম, এলে খুললাম। ঘরের ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো আয়না, আর আয়নার সামনে একটা কাঠের চেয়ার। হঠাৎ আমার ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে জমে গেলাম, কারণ সেখানে আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই দেখি সে এখনো দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি চলে যাও। আর সেই মুহূর্তেই আয়নাটা নিজে নিজে কাঁপতে শুরু করল। আয়নাটা কাঁপতে শুরু করার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। মনে হচ্ছিল বরফের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম। আর তারপর আয়নার ভেতরে একটা মুখ ফুটে উঠল। সেই একই মুখ, সাদা, ভয়ঙ্কর, চোখ দুটো পুরো কালো। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল। আমার বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেছে। আমি আর দাঁড়াইনি, দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু করিডোরে এসে আমি থেমে গেলাম, কারণ সবকিছু বদলে গেছে। যে করিডোরে একটু আগেও ধুলো জমেছিল, সেটা এখন পরিষ্কার। দেওয়ালে আলো জ্বলছে, কোথাও থেকে মানুষের কথা বলার শব্দ আসছে। মনে হচ্ছিল আমি যেন অতীতে চলে আছি। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় একটা ছোট মেয়েকে দেখতে পেলাম। সে চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে বললাম, তুমি কে? মেয়েটা নিচু গলায় বলল, দিদি তোমাকে ডাকছে। আমার গলা শুকিয়ে গেল। মেয়েটা আঙুল তুলে করিডোরের শেষ ঘরটার দিকে দেখাল। ঠিক তখনই সব আলো একসঙ্গে নিভে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের মধ্যে একসঙ্গে অনেক মানুষের চিৎকার ভেসে উঠল। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ দৌড়াচ্ছে। আর সেই সব আওয়াজের মাঝখান একটা মেয়ের ভয়ঙ্কর হাসি। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখনই সিঁড়ির সামনে তাকে দেখতে পেলাম, নন্দিনী।
সে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। তার গলা অস্বাভাবিকভাবে একদিকে ব্যাংকে আছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, এতদিন পর কেউ এলো। আমার হাত থেকে ক্যামেরা পড়ে গেল। আমি পেছাতে লাগলাম, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছিল না। নন্দিনী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই আমার পেছনের একটা দরজা হঠাৎ খুলে গেল। ভেতর থেকে একজন বৃদ্ধ আমার হাত ধরে টেনে নিল। আমি ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। বাইরে তখনও নন্দিনীর হাঁটার শব্দ শোনা যাচ্ছে, থক থক থক। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনি কে? লোকটার মুখ শুকনো, চোখ কোটরে ঢুকে গেছে। সে ধীরে ধীরে বলল, আমি এই বাড়ির কেয়ারটেকার ছিলাম। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। আপনি এখানে থাকেন? লোকটা হালকা হাসল। থাকা আর না থাকার মাঝামাঝি আছি। কথাটা শুনে আমার গা শিউরে উঠল। বাইরে তখন দরজায় নখ দিয়ে আচড়ানোর শব্দ হচ্ছে, কর্কশ, ধীরে, ভয়ঙ্কর। কয়েক মিনিট পর শব্দটা থেমে যায়। লোকটা তখন ধীরে ধীরে বলল, তুমি এখানে ভুল সময়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, নন্দিনী আসলে কি? লোকটা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, ও আর মানুষ নেই। ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। লোকটা বলতে শুরু করো, নন্দিনী ছোটবেলা থেকেই অদ্ভুত ছিল। সে মাঝরাতে কারো সঙ্গে কথা বলতো, কিন্তু ঘরে আর কাউকে দেখা যেত না। রুদ্রনারায়ণ ভেবেছিল মেয়েটা অসুস্থ, কিন্তু সত্যিটা অন্য ছিল। আমি ফিসফিস করে বললাম, কি সত্যি? লোকটা মেজের দিকে তাকিয়ে বলল, এই বাড়ির নিচে কিছু আছে। আমার বুক ধক করে উঠল। কি আছে? লোকটা এবার কাঁপা গলায় বলল, এই বাড়ি একটা পুরনো শ্মশানের উপর তৈরি। আমি অবাক হয়ে গেলাম। লোকটা আবার বলল, অনেক বছর আগে এখানে তান্ত্রিক সাধনা হতো। গ্রামের লোকেরা বলতো এখানে এক অপদেবতাকে বন্দী করা হয়েছিল, কিন্তু রুদ্রনারায়ণ লোভে পড়ে সেই জায়গার উপর বাড়ি তৈরি করে। তারপর থেকেই সব শুরু হয়। আমি জিজ্ঞেস করলাম, নন্দিনীর সঙ্গে এর সম্পর্ক? লোকটা ধীরে ধীরে বলল, একদিন নন্দিনী বাড়ির বেসমেন্টে নেমেছিল। সেদিনের পর থেকেই সে বদলে যায়। ঠিক তখনই বাইরে আবার সেই হাসির শব্দ ভেসে এলো। লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও জেনে গেছে তুমি এখানে আছো। ঠিক তখনই দরজাটা নিজে নিজে কাঁপতে শুরু করল। ধাম ধাম ধাম। কেউ বাইরে থেকে দরজায় ধাক্কা মারছে। আমি আতঙ্কে জমে গেছি। লোকটা দ্রুত একটা তাবিজ বের করে আমার হাতে দিল। এটা রাখো, নইলে আজ রাত বাঁচবে না। আমি তাবিজটা হাতে নিতেই দরজার ওপাশ থেকে নন্দিনীর গলা শোনা গেল, ওকে আমার কাছে দাও। আমার পুরো শরীর কাঁপছিল। লোকটা চিৎকার করে বলল, চলে যা। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড পুরো নিস্তব্ধতা। এরপর দরজার নিচে দিয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে আসতে শুরু করল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। লোকটা চোখ বন্ধ করে বলল, ও আবার শুরু করেছে। ঠিক তখনই ঘরের কোণের পুরনো আলমারিটা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে একটা পুরনো ডায়েরি মেঝেতে পড়ে গেল। লোকটা সেটা তুলে আমার হাতে দিল। এইটা নন্দিনীর ডায়েরি। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, ওরা আমাকে ছাড়বে না। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। পাতাগুলোতে শুকনো রক্তের দাগ। আমি পড়তে শুরু করলাম। আজ আবার সেই মানুষটাকে দেখলাম। সে দেয়ালের ভেতর থাকে, শুধু রাতে বেরিয়ে আসে। আরও একটা পাতায় লেখা, বেসমেন্ট থেকে রাতে কান্নার শব্দ আসে। সেখানে একটা লাল দরজা আছে। দরজার ওপাশে কেউ আমার নাম ধরে ডাকছিল। আমার হাত কাঁপছিল। আরও একটা পাতা উল্টাতেই দেখি লেখা, আমি দরজাটা খুলে ফেলেছি।
ঠিক তখনই ঘরের ভেতর বরফের মতো ঠান্ডা বাতাস বয়ে গেল। ডায়েরির পাতাগুলো নিজে নিজে উল্টাতে লাগল। শেষ পাতায় শুধু একটা কথাই লেখা ছিল, ও এখন আমার ভেতরে থাকে। আমি মাথা তুলে বৃদ্ধের দিকে তাকাতেই দেখি লোকটা নেই। ঘরে আমি একা। আমার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। কাকু! ঠিক তখনই পিছন থেকে গাঢ় নিঃশ্বাসের শব্দ পেলাম। ধীরে ধীরে ঘুরতেই দেখি নন্দিনী আমার একদম পেছনে দাঁড়িয়ে আছে। তার মুখ প্রায় আমার মুখের কাছে। সে ফিসফিস করে বলল, তুমিও কি দরজাটা খুলবে? নন্দিনীর কথাটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে আমার একদম সামনে দাঁড়িয়েছিল। তার কালো চোখ দুটো যেন আমার ভেতরটা দেখে ফেলছে। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। থাম! দেওয়ালের প্লাস্টার ঝরে পড়তে শুরু করল। ছাদের ভাঙা কাঠগুলো কাঁপছে, আর নিচতলা থেকে ভেসে আসছে বিকট একটা শব্দ, ঘর রর রর। মনে হচ্ছিল বাড়ির নিচে বিশাল কিছু একটা নড়ছে। নন্দিনী ধীরে ধীরে হাসল। ও জেগে উঠছে। তারপর সে মিলিয়ে গেল। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি। দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে ছুটলাম। নিচে নেমে দেখি ড্রয়িং রুমের মাঝখানের কার্পেটটা সরে গেছে, আর তার নিচে একটা লোহার দরজা দেখা যাচ্ছে। দরজাটার ওপর অদ্ভুত সব চিহ্ন আঁকা। ঠিক তখনই পিছন থেকে সেই বৃদ্ধ লোকটার গলা ভেসে এলো, ওটা খুলবে না? আমি চমকে পেছনে তাকালাম। লোকটা হাঁপাচ্ছে, মুখে আতঙ্ক স্পষ্ট। আমি বললাম, ওখানে কি আছে? লোকটা ধীরে ধীরে বলল, যাকে বহু বছর আগে বন্দী করা হয়েছিল। তারপর সে বলতে শুরু করল, অনেক বছর আগে এই জায়গায় এক তান্ত্রিক সাধনা করত। সে মৃত আত্মাদের ডাকার চেষ্টা করছিল, কিন্তু একদিন সে এমন কিছু ডেকে ফেলে যেটা আর নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই জিনিসটা মানুষ ছিল না, ও শুধু অন্ধকার চাইত, মৃত্যু চাইত। আমার গলা শুকিয়ে গেল। তারপর গ্রামের লোকেরা সেই তান্ত্রিককে মেরে ফেলে, আর ওই জিনিসটাকে এই বাড়ির নিচে বন্দি করে দেয়। লোকটা লোহার দরজার দিকে তাকাল, কিন্তু নন্দিনী ভুল করে দরজাটা খুলেছিল। ঠিক তখনই দরজার নিচে থেকে ঠান্ডা কালো ধোঁয়া বেরোতে শুরু করল, আর সঙ্গে সঙ্গে অনেকগুলো গলা একসঙ্গে ফিসফিস করে উঠল, খুলে দাও, আমাদের বেরোতে দাও। আমার শরীর কাঁপছিল। হঠাৎ দরজাটা নিজে থেকেই কেঁপে উঠল। থাম! আমি পিছিয়ে গেলাম। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলল, আজ পূর্ণিমা, আজ ও পুরোপুরি মুক্ত হয়ে যাবে। ঠিক তখনই ওপর তলা থেকে নন্দিনীর বিকট হাসি ভেসে এলো। তারপর পুরো বাড়ির আলো একসঙ্গে জ্বলে উঠল, লাল আলো। দেওয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চারদিকে মানুষের চিৎকার। আমি আতঙ্কে জমে গেছি। হঠাৎ লোহার দরজাটার ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের নয়, কালো পোড়া চানারা, লম্বা নখ। আমি ভয়ে পিছিয়ে গেলাম। বৃদ্ধ লোকটা দ্রুত মন্ত্র পড়তে শুরু করো। তার হাতে থাকা তাবিজ জ্বলেতে লাগল। সঙ্গে সঙ্গে সেই হাতটা আবার ভেতরে ঢুকে গেল, কিন্তু পরের মুহূর্তেই বৃদ্ধ লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার বুকের মাঝখানে গভীর ক্ষত তৈরি হয়েছে, রক্ত বেরোচ্ছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। লোকটা কষ্টে বলল, ওকে থামাও, নইলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। কিভাবে? লোকটা কাঁপা হাতে নন্দিনীর ডায়েরিটার দিকে দেখাল। শেষ পাতাগুলো। আমি দ্রুত ডায়েরিটা তুললাম। বা হাতে লেখা, ওকে থামাতে হলে আবার আগুনে বন্দি করতে হবে। ঠিক তখনই লোহার দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। নিচ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে,
আর সেই ঢোঙার ভেতর দুটো জ্বলন্ত লাল চোখ। আমি বুঝতে পারছিলাম ওটা ওপরে উঠে আসছে। বৃদ্ধ লোকটা শেষ শক্তিতে বলল, বেসমেন্টে যজ্ঞকুণ্ড। তারপর লোকটা নিঃশ্বাস বন্ধ করে দিল। আমি কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই সিঁড়ির ওপর নন্দিনীকে দেখতে পেলাম, কিন্তু এবার সে আগের থেকেও ভয়ঙ্কর। তার মুখের অর্ধেকটা পুড়ে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, হাত পা অস্বাভাবিকভাবে ব্যাকে আছে। সে ধীরে ধীরে দেয়াল বেয়ে নিচে নামতে শুরু করল, মাকড়সার মতো। আমি আতঙ্কে পিছে পিছু গেলাম। নন্দিনী বিকৃত গলায় বলল, ও বেরিয়ে আসছে। আমি আর দেরি করলাম না, লোহার দরজা খুলে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা অনেক গভীর, চারদিকে পচা নন্দ, দেওয়ালে অদ্ভুত সব মন্ত্র লেখা, আর নিচে লাল আলো জ্বলছে। শেষে একটা বিশাল ঘরে পৌঁছালাম। ঘরের মাঝখানে একটা পুরনো যজ্ঞকুণ্ড, আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। ওটার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত চোখ। সে ধীরে ধীরে হাসতে শুরু করো। আরেকজন এসেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে নন্দিনীর গলা ভেসে এলো। আমি কাউকে মারতে চাইনি। আমি ঘুরে তাকালাম। নন্দিনী এবার কাঁদছে, তার চোখ দিয়ে রক্তের সঙ্গে জলও পড়ছে। ও আমার শরীর ব্যবহার করত। প্রথমবার তার গলায় মানুষের কষ্ট শুনতে পেলাম। আমি বললাম, তাহলে আমাকে সাহায্য করো। নন্দিনী ধীরে ধীরে যজ্ঞকুণ্ডের দিকে আঙুল তুলল। আগুন! আমি দ্রুত চারদিকে তাকালাম। এক কোণে পুরনো কেরোসিনের ড্রাম পড়েছিল। আমি সেটা টেনে এনে যজ্ঞকুণ্ডে ঢেলে দিলাম। ছায়াটা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। পুরো ঘর কেঁপে উঠল। দেওয়াল থেকে অনেকগুলো কালো হাত বেরিয়ে আসতে লাগল। তারা আমার পা ধরতে চাইছে। আমি কাঁপা হাতে লাইটার বের করলাম। ঠিক তখনই ছায়াটা গর্জে উঠল, তুই পারবি না। নন্দিনী হঠাৎ সেই ছায়াটাকে জড়িয়ে ধরল। সে চিৎকার করে বলল, এখন। আমি লাইটারটা যজ্ঞকুণ্ডে ছুড়ে দিলাম। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। পুরো ঘর আগুনে ভরে গেল। কালো ছায়াটা বিকট চিৎকার করতে লাগল। মনে হচ্ছিল পুরো বাড়িটা ভেঙে পড়বে। দেওয়ালের মন্ত্রগুলো একে একে জ্বলতে শুরু করল। কালো হাতগুলো ধীরে ধীরে মিলিয়ে গেলে। নন্দিনী আগুনের মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার মুখে শান্তি। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল, একদম স্বাভাবিক একটা হাসি। তারপর ধীরে ধীরে বলল, এবার আমরা মুক্ত। পরের মুহূর্তেই সে আগুনের মধ্যে মিলিয়ে গেল। পুরো বেসমেন্ট কাঁপতে শুরু করল। আমি বুঝলাম, আর এক মুহূর্ত এখানে থাকলে মরব। আমি দৌড়ে সিঁড়ির দিকে ছুটলাম। পেছনে আগুন ছড়িয়ে পড়ছে, চারদিকে বিকট শব্দ। কোনো মতে ওপরে উঠে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আর ঠিক তখনই বিশাল আওয়াজে লাল বাড়িটার একাংশ ভেঙে পড়ল। আমি মাটিতে বসে হাঁপাচ্ছিলাম। আকাশে বৃষ্টি শুরু হয়েছে। আমার সামনে পুরো বাড়িটা আগুনে পড়ছে। ঠিক তখনই দোতলার ভাঙা জানালায় এক মুহূর্তের জন্য একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, নন্দিনী। কিন্তু এবার তার মুখে কোনো ভয় ছিল না। সে শুধু হালকা হাসল। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালেতে গ্রামের লোকেরা আমাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে লাল বাড়ি ছিল সেখানে শুধু পোড়া মাটি পড়েছিল। মনে হচ্ছিল সেখানে কোনোদিন কোনো বাড়ি ছিল না। আমি কাউকে পুরো সত্যিটা বলিনি, শুধু নন্দিনীর ডায়েরিটা নিজের কাছে রেখে দিয়েছিলাম। কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি স্পষ্ট শুনতে পাই কেউ খুব আস্তে ফিসফিস করে বলছে, দরজাটা এখনো পুরো বন্ধ হয়নি।